আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো তোমাদের একটা সিরিজ চলতেছিল, রাইট? সেটা আমাদের বেসিক লজিক বায়োলজি যে কনসেপ্ট, যে একটা সিরিজ চলতেছিল, ওই সিরিজের আজকে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের ভিডিওটা সংবহন তন্ত্র নিয়ে। ঠিক আছে, আমি জানি অনেকে এই টপিকটা নিয়ে খুব ভালো পারো, কিন্তু তারপরেও এখানে অনেকগুলো বিষয় আছে, আমি এগুলা নিয়ে আলোচনা করবো আজকে। এই যে অবজেক্টিভের মধ্যে কি কি আছে দেখো, আমরা যে আজকে যে এই লেকচারটা বা ভিডিওটা এটার শেষে আলটিমেটলি আউটকাম আমরা কি পাবো সেটা অবজেক্টিভ। এখানে আমরা দেখবো সংবহন তন্ত্র কি, সংবহন কি জিনিস, এবং মুক্ত বদ্ধ রক্ত সংবহন। এটা আমরা জানি সবাই। আমরা যদি বলি যে মুক্তর উদাহরণ, বদ্ধ উদাহরণ পারি, বাট অনেক সময় মুক্ত কি জিনিস, বদ্ধ কি জিনিস এক্স্যাক্টলি বুঝি না, বা অনেক সময় একবর্তী দ্বিবর্তী এগুলা দ্বিবর্তনী, এগুলোর মধ্যে আমরা গুলাই ফেলি। ঠিক আছে, তো ওই কারণে আমি চেষ্টা করেছি, আমি চিন্তা করেছি তোমাদের জন্য এই একটা ভিডিও বানানোর। খুবই শর্টলি আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলো। আর তোমাদের সবসময় একটা কথা বলি যে তোমরা যে রেগুলার ক্লাসগুলো পাচ্ছ, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবা। আর তোমরা নোট করবা, নোট করে শেয়ার দিবে, এই এই আর কি। সো চলো আমরা এই একটা একটা টপিক পড়বো এন্ড এখানে একটা একটা স্টার মারবো। ঠিক আছে, এভাবেই তো পড়াই, রাইট? এখন আসি, প্রথমে কি সংবহন কি। আচ্ছা, আমরা এখানে লিখে ফেলি সংবহন। সরি, সংবহন। ওকে, এটা অনেক সময় তোমাদের ক নাম্বারে দিয়ে দিবে, মানে সংবহন কাকে বলে বা সংবহন কি। ঠিক আছে, আমি ডিটেলস অনেক বড় সংজ্ঞা, এটা আমি লিখবো না, তোমরা জাস্ট তুলে নিবে, আমি মুখে বলতেছি। ঠিক আছে, সেটা কি যে দেখো, আমরা যখন খাবার খাই সেটা কি হয়, পরিপাক নালীতে যায়। সেখান থেকে কি হয়, এই যে পরিপাক নালীতে সেগুলো পরিপাক হয়। পরিপাক নালীর মধ্যে পাকস্থলী আছে, অন্ত্র আছে, ওখানে পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে কি হয়, এগুলা এই যে আমরা খাই ভাত, এটা কি ভাত? আমরা কোষকে ভাত গ্রহণ করতে পারবে না। সো আমাদের কোষ গ্রহণ করতে পারবে কি ভাতের মধ্যে আমরা খাই সেখানে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট তো আমাদের শরীর গ্রহণ করতে পারবে না, আমাদের শরীর গ্রহণ করতে পারবে গ্লুকোজ বা গ্যালাক্টোজ বা মেনুস, এরকম যেগুলো একদম মনোস্যাকারাইড বলি এগুলাকে আমরা, এগুলো গ্রহণ করতে পারবে। তো আলটিমেটলি কি হয়, যে শর্করা ভেঙে বা কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ হয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়, দেন লিপিড ভেঙে ফ্যাটি অ্যাসিড হয়, গ্লিসারল হয়। সো এসবে কনভার্ট হয়, দেন ওগুলো কি হয়, শোষণ হয়। সো পরিপাক নালীতে কি হয়, যে বিভিন্ন ধরনের খাদ্য সার থাকে, অক্সিজেন থাকে, এনজাইম থাকে, হরমোন থাকে, এগুলো কোষের মেটাবলিজমের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওইগুলো তো কোষ ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারবে না, প্রত্যেকটা পুরো শরীরে তো আর প্রত্যেকটা কোষে পৌঁছানো সম্ভব না। এই কারণে কি করে, যে কিছু নালী আছে বা সংবহন নালী আছে, যেগুলো নালিকা আছে, এগুলোর মাধ্যমে রক্তের মাধ্যমে যায় বা লসিকার মাধ্যমে যায়, যেভাবে হোক যাওয়ার পরে কোষের সেটা নেয়। বিশেষ করে অক্সিজেন লাগলে অক্সিজেন নাই, গ্লুকোজ লাগলে গ্লুকোজ নাই, তারপরে কি অ্যামাইনো অ্যাসিড লাগলে অ্যামাইনো অ্যাসিডটা নেয়, দেন এনজাইম, হরমোন, এগুলো দিয়ে কাজ করে। কাজ করার পরে এই মেটাবলিজমটা হওয়ার পরে সে কি হয়, বাই প্রোডাক্ট হিসেবে অনেক কিছু উৎপাদন করে। সেটা কি করে, সেটা অনেক সময় কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, ইউরিয়া হইতে পারে, ইউরিক অ্যাসিড হইতে পারে। এগুলোতে আবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, ঠিক না? সো এগুলো কি করে, আমাদের শরীরে যেগুলা খুবই ক্ষতিকর পদার্থ, বর্জ্য পদার্থ, বিশেষ করে নাইট্রোজেনাস পদার্থ, এগুলো পরবর্তীতে তারা শরীর থেকে আমাদের বের করে দেয় এই জিনিসগুলা। সেটা এই যে কোষ থেকে পুরো শরীরে বের হয়ে যাওয়া পর্যন্ত সেটা একটা নালীর মধ্যে দিয়ে আসে। সেটা হইতে পারে লসিকা নালী, সেটা হইতে পারে রক্তনালী, এরকম। তো এটাই এই যে সংবহন মানে মূলত এই যে আনা নেওয়া বা আসা যাওয়ার যে ব্যাপারটা, এইসব বর্জ্য পদার্থকে বা যেসব খাদ্য, পুষ্টি বলো, অক্সিজেন বলো, এগুলোকে আনা নেওয়ার কাজটাই মূলত সংবহন। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমি ফর্মালি কথাটা লিখে দেই। ঠিক আছে, পাকস্থলী থেকে শোষিত খাদ্য সার, আমি লিখছি, তোমরা লিখতে পারো। পাকস্থলী থেকে শোষিত খাদ্য সার কি কি থাকতে পারে বলো তোমরা? আমি একটু আগে তো বললাম, খাদ্য সার থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, দেন এনজাইম থাকতে পারে, দেন হরমোন থাকতে পারে। আমি লিখাগুলা বিশ্রী হইলে তোমরা আমি কথা বলতেছি, এই কথাটা শুনে পড়লে নিতে পারো। ঠিক আছে, তারপরে কি কি থাকতে পারে বলো? এই যে এনজাইম থাকতে পারে, হরমোন থাকতে পারে, সরি আমি কনসেন্ট্রেট হারাই বলছি। পাকস্থলী থেকে শোষিত খাদ্য সার, এনজাইম, হরমোন ইত্যাদি প্রয়োজনীয়
ইত্যাদি কি হয় প্রয়োজনীয় পদার্থকে কি করতে হবে বলো? প্রয়োজনীয় পদার্থকে প্রাণীর কোষে নিয়ে যেতে হবে, তাই না? প্রাণীর কোষে পৌঁছে দেয়া। তারপর কোষ কি করবে? কোষের বিপাক শেষে উৎপন্ন কি হয়? কি উৎপন্ন হয় বলো? উৎপন্ন বর্জ্য পদার্থ যেমন হচ্ছে কি থাকতে পারে? বর্জ্য পদার্থ মানে কি থাকতে পারে বলছি আমি। কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, দেন হচ্ছে এই যে ইউরিয়া থাকতে পারে, দেন হচ্ছে ইউরিক অ্যাসিড থাকতে পারে, অনেক ধরনের ইউরিক অ্যাসিড ইত্যাদি। এগুলো কি বলো? ক্ষতিকর এবং বর্জ্য পদার্থ না? এই যে উৎপন্ন বর্জ্য পদার্থ, ঠিক আছে? এই বিপাকীয় পদার্থকে দেহ থেকে অপসারণ করা ইত্যাদিকে কি করতে হবে বলো? দেহ থেকে অপসারণ করতে হবে। দেহ থেকে অপসারণ করাকে বলে হচ্ছে কি? সংবহন। বুঝতে পারছো? আচ্ছা বলো, এটা হচ্ছে এগুলাকে অপসারণ করাকে বলা হয় সংবহন। এখন বলো এই সংবহনের কাজ করবে কে? এক্ষেত্রে কে হেল্প করবে? এক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে এক্ষেত্রে রক্তনালী, তারপরে কে বলো তোমরা? লসিকা নালী, আমি তো আগে বললাম এগুলা। লসিকা নালী এবং কি থাকতে পারে আর অন্যান্য হচ্ছে তরলজাত নালী থাকতে পারে। এর ক্ষেত্রে রক্তনালী, লসিকা নালী ইত্যাদির মাধ্যমে এসব পদার্থ সঞ্চালিত হয়। কতটা মানে বুঝছো? যে কি বলে আমি আবার একটু বলে দিচ্ছি। পাকস্থলী থেকে শোষিত, যে আমরা খাইলাম, খাওয়ার পরে পাকস্থলী থেকে বা অন্ত্র থেকে শোষিত খাদ্যসার, অক্সিজেন, এনজাইম, হরমোন ইত্যাদি হচ্ছে কি যাবে? কোথায় যাবে? প্রাণীর কোষে যাবে। দেন কোষ হচ্ছে সেটাকে বিপাক করবে, মেটাবলিজম করবে। দেন হচ্ছে সে হচ্ছে উৎপন্ন বর্জ্য পদার্থ তৈরি করবে। বর্জ্য পদার্থগুলো কি? কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, এই যে বর্জ্য পদার্থ। দেখো এগুলো কিন্তু ভালো মতো খেয়াল করবো। অক্সিজেন, এনজাইম, হরমোন ইত্যাদি এগুলো হচ্ছে পাকস্থলীর শোষিত খাদ্য, যেগুলো প্রয়োজনীয় পদার্থ। আর হচ্ছে বর্জ্য পদার্থের মধ্যে আছে, এই যে বর্জ্য পদার্থের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি হচ্ছে দেহ থেকে অপসারণ করবে। এই অপসারণ করাটাকে হচ্ছে সংবহন বলে। এক্ষেত্রে হেল্প করবে কে? রক্তনালী, লসিকা নালী বা অন্যান্য যেগুলো আছে এরা হচ্ছে সার্কুলেট করে, সেটা করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন হচ্ছে এই সেকেন্ডটাতে আসি, যে সংবহন তন্ত্র কি। ঠিক আছে, সংবহন তন্ত্র কি? এখন আমি যদি বলি তোমাকে সংবহন তন্ত্র কি জিনিস বলো? সংবহনের জন্য বিভিন্ন, আচ্ছা বলো তন্ত্র কি জিনিস? তন্ত্র কখন হয়? একটা জিনিস খেয়াল করবা, এটা ছোট্ট একটা বেসিক। প্রথমে হচ্ছে আমাদের কি হয়? অনেকগুলা কোষ মিলিত হয়, অনেকগুলা কোষ। ঠিক আছে, অনেকগুলা কোষ একসাথে হয়ে কি হয়? এটা তোমরা সবাই জানো, টিস্যু হয়। এই টিস্যু পরবর্তীতে অনেকগুলো টিস্যু মিলে হয় কি? অঙ্গ হয়। এই অঙ্গ থেকে হয় তন্ত্র। এরকম অনেকগুলা তন্ত্র মিলে হয় আমাদের দেহ। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা বেসিক। যে আমরা ছোট ছোট যে কোষ আছে প্রত্যেকটা হাতে বা প্রত্যেকটা শরীরের প্রতিটা জায়গায়, এই কোষগুলা একসাথে হলে টিস্যু হয়। টিস্যুটা অনেকগুলো টিস্যু একসাথে হলে অঙ্গ হয়। অঙ্গগুলা অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করলে হয় তন্ত্র। যেমন হচ্ছে যে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, কথা আগে বলছি। পুরো তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে হয় আমাদের পুরো সিস্টেম বা দেহ বা বডি তৈরি হয়। তো এখন বলো যে তন্ত্র বললাম আমরা সংবহনের জন্য, তাহলে সংবহন তন্ত্র হইতে গেলে অঙ্গ লাগবে না? তাহলে বলো কি বলবো? সংবহনের জন্য বিভিন্ন অঙ্গ সমন্বয়ে, সংবহনের জন্য বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত তন্ত্রকে সংবহন তন্ত্র বলে। রাইট? সংবহন তন্ত্র কি কি হতে পারে বলো? যেমন হচ্ছে আমি একটা দুইটা উদাহরণ দিই। যেমন হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রাইট? রক্ত সংবহন তন্ত্র হইতে পারে। দেন হচ্ছে লসিকা তন্ত্র হইতে পারে। লসিকা তন্ত্র হইতে পারে না? এরকম অনেকগুলা তন্ত্র আছে। এ হচ্ছে সংবহন তন্ত্র। ঠিক আছে, তারপরে এখন আসো
যে এটা হচ্ছে সংবহন তন্ত্রের উদাহরণ। এবার আমরা আসি যে রক্ত সংবহন তন্ত্র। এটা নিয়ে তেমন আমাদের এই লসিকা সংবহন তন্ত্র এটা নিয়ে তেমন আমাদের কোনো পড়াশোনা নাই, বাট এই যে রক্ত সংবহন তন্ত্র এটা নিয়ে আমাদের অনেক বেশি পড়াশোনা, কারণ এটার থেকে আলটিমেটলি আসবে এই মুক্ত, বদ্ধ, একবর্তনী, দ্বিবর্তনী এগুলাই আসবে। ঠিক আছে, লসিকার ক্ষেত্রে হয়, বাট লসিকা নিয়ে আমাদের তেমন কোনো পড়া নাই। বুঝা গেছে? তো এতটুকু বোঝা গেছে না? তাহলে বলো আমাদের কি কি শেষ? এই একটা সংবহন শেষ, সংবহন তন্ত্র শেষ। ঠিক আছে, এবার হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এবার আসো, আচ্ছা এটা তুলে ফেলি, আমি এটা মুছে ফেলি, তোমরা তুলে ফেলো এগুলো। এবার কথা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র আবার দুই ধরনের। এই যে আমরা একটু আগে দেখলাম না রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র। এই যে রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দুই ধরনের। আমি লিখি রক্ত সংবহন তন্ত্র প্রধানত দুই ধরনের। বলো প্রথমটা কি? এই যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আমি একসাথে দুইটা লিখতেছি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে বা এক নাম্বার মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা লেখা ছোট হইতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেন দুই নাম্বার হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, এগুলোকে যদি আমরা ইংলিশে লিখি, ঠিক আছে, ওপেন ব্লাড, মুক্ত মানে কি ওপেন, রক্ত মানে হচ্ছে ব্লাড, সংবহন মানে সার্কুলেটরি, সার্কুলেটরি সিস্টেম, সংবহন সিস্টেম। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে হচ্ছে ক্লোজড ব্লাড, আচ্ছা সার্কুলেটরি তো সিআইআর। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম। বুঝা গেছে এতটুকু? রক্ত সংবহন তন্ত্র এই যে এটা হচ্ছে কয় ধরনের টোটাল? মূলত হচ্ছে দুই ধরনের। মূলত এই যে দুই ধরনের হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রটা। এই দুই ধরনের, এটার মধ্যে প্রথমটা হচ্ছে মুক্ত রক্ত, দ্বিতীয়টা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এবার আমরা দেখি মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাকে বলবে। যে সংবহন তন্ত্রে রক্তের সঞ্চালন কেবলমাত্র রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, মুক্ত, যেহেতু মুক্ত সব জায়গায় যাবে, সে হচ্ছে কোথায় যায়? বিভিন্ন ফাঁকা স্থানে যায়। মানে শুধুমাত্র দেখো রক্তগুলো আমাদের কি হয়, আমাদের শরীরের ক্ষেত্রে যে রক্তনালী যেগুলো আছে, ধরো ধমনী, শিরা বলো বা উপশিরা বলো বা কোষিক জালিকা বলো, এগুলো বাইরে যায় না। কিন্তু অনেক সময় হয় কি, মুক্ত রক্তের ক্ষেত্রে অনেক সময় এই রক্তনালী বাদেও তারা কোথায় চলে যায়? শরীরে চলে যায় বা বডিতে চলে যায়। তখন আমরা তাকে বলবো মুক্ত বা ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, তাহলে লিখো রক্ত হচ্ছে কোথায় যায়? কেবলমাত্র রক্তনালীর মধ্যে না থেকে ফাঁকা স্থানে যায়। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে রক্ত সংবহন তন্ত্রে রক্ত শুধুমাত্র কি হয়? শুধুমাত্র রক্তনালীর মধ্যে আবদ্ধ না থেকে দেহের কোথায় যায়? দেহের ফাঁকা স্থানে ছড়িয়ে পড়ে। তাকে কি বলে? তাকে বলে ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম। শর্টকাট আমি লিখলাম। ঠিক আছে, যাই হোক, এখন বলো আমরা যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলি সেটার ক্ষেত্রে কি হয়? রক্তনালী বাইরেও যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মুক্ত রক্তের ক্ষেত্রে কি হয়, যেমন হচ্ছে উদাহরণ ধরো এক্সাম্পলের মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে এম দিয়ে কি হয় বলো তো, অথবা আম দিয়ে মনে রাখবা। ঠিক আছে, এগুলো তুমি যেভাবে মনে রাখতে পারো। আম দিয়ে কি হয়? এতে হয় আর্থ্রোপোডা, আর এমতে হয় মোলাস্কা। এখন এই দুটা পারা তোমার জন্য ফরজ। তুমি এই লাইনটা না বুঝো বা মুখস্থ করতে না পারো সমস্যা নেই, বাট এই যে মুক্ত রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে দুইটা উদাহরণ, কিসের ক্ষেত্রে কোন কোন পর্ব? এটা হচ্ছে মোলাস্কা পর্ব, এগুলো হচ্ছে পর্ব। আমরা যে পর্ব করি না প্রথম অধ্যায়ে, সো ওখানে হচ্ছে আর্থ্রোপোডা পর্ব এবং মোলাস্কা পর্ব। এই দুটার ক্ষেত্রে যেসব প্রাণী আছে তাদের সবার ক্ষেত্রে হয় কি মুক্ত রক্ত। যেমন আর্থ্রোপোডার ক্ষেত্রে চিংড়ি আছে, চিংড়ির ক্ষেত্রে কি হয়? তাদের রক্তনালী আছে,
কিন্তু রক্তনালীর বাইরে গিয়ে রক্তগুলো দেহের ফাঁকা স্থানে চলে যায়, এটাকে হিমোসিল বলে, হিমোসিলের মধ্যে যায় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে তোমার এটা মুখস্থ রাখা বা এই দুটো উদাহরণ মনে রাখা হচ্ছে ফরজ, ঠিক আছে। এখন মুক্ত রক্ত সংবহন গেল, এরপরে আসবে হচ্ছে কি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কি হয় তখন? এখন বদ্ধ যেহেতু বলছি, আমরা রক্ত সবসময় থাকবে রক্তনালীর মধ্যে অথবা হৃৎপিণ্ডের মধ্যে, ঠিক আছে। এখানে হচ্ছে শুধুমাত্র রক্তনালীর মধ্যে, রক্তনালীর মধ্যে হৃৎপিণ্ড বোঝাচ্ছি, যে রক্তনালী বা হৃৎপিণ্ড লিখতে পারো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো? বদ্ধ রক্তের ক্ষেত্রে যে রক্ত সংবহন তন্ত্রে, যে রক্ত সংবহন তন্ত্রে কি হয়? রক্ত শুধুমাত্র কি কি কোথায় কোথায় থাকবে? হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। তাকে বলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল মনে রাখা লাগবে না আমাদের, সেটা হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে এভাবে মনে রাখবো বদ্ধের ক্ষেত্রে, সেটাকে আমরা মনে রাখবো এসি দিয়ে। এসি কি হয়? অ্যানেলিডা, দেন হচ্ছে অ্যানেলিডা, আর সির ক্ষেত্রে হচ্ছে কর্ডাটা, ঠিক আছে, কর্ডাটা পর্ব। এখন বললাম তো আমি এটা দিয়ে এটা মনে রাখো, এসি দিয়ে মনে রাখো, এটাকে এম বা আম দিয়ে মনে রাখো, এটা বললাম। এখন তুমি যদি গুলাই হলো পরীক্ষার আসবে, কিন্তু তোমার এটাই এমসিকিউতে আসবে যে তোমার সেটা মেডিকেল এডমিশনে প্রায় সময় দেয়, বা এইচএস এর ক্ষেত্রে দেয় যে বদ্ধ সংবহন তন্ত্র উদাহরণ 9 কোনটি বা কোন পর্বে থাকে না, এরকম কিছু একটা দিয়ে দিবে। এখন মুক্ত দিয়ে যে আম, আত্মপুরা মলাস্কা, আর এটার মধ্যে যদি গুলাই ফেলা তাহলে প্রবলেম না। এই জন্য মনে রাখবা যে মুক্ত কি জিনিস, মানে খোলা। তাহলে একটা বলো আম, এম মানে আম মনে করবা। আম কোথায় থাকে? গাছে ধরে না, গাছে তো আম গাছ বাইরে থাকবে, মুক্ত ঝুলন্ত অবস্থা থাকে না, ঠিক আছে। এই জন্য মনে রাখবা আম হচ্ছে মুক্ত, মানে আম এমনি বুটার মধ্যে ঝুলে আছে, মুক্ত ভাবে আছে। এসি আমরা কি করি? আমরা রুমের ভিতরে লাগাই, তো রুম কিরকম হয়? ক্লোজ হয় না, বদ্ধ হয়। এই কারণে মনে রাখবা আম এসিতে বদ্ধ এসিতে হচ্ছে অ্যানেলিডা, কর্ডাটা পর্বের ক্ষেত্রে। এইসব প্রাণীর ক্ষেত্রে, যেমন আমাদের ক্ষেত্রে রক্ত কি হয়? হৃৎপিণ্ড দিয়ে পুরো কোথায় যায়? রক্তনালী দিয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে রক্তনালী পুরো শরীরে যায়, ওখান থেকে ক্যাপিলারি হয়ে আবার শিরা হয়ে হৃৎপিণ্ড হয়ে ঘুরতে থাকে, বাইরে যায় না। এই জন্য আমাদের হচ্ছে বলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে যে কর্ডাটা, আমরা কিন্তু কর্ডাটা, যেমন মাছও কিন্তু কর্ডাটা, বুঝে গেছে। এরপরে আসো, এই গেল হচ্ছে মুক্ত এবং বদ্ধের কাহিনী। এবার আসো এই যে মুক্ত সংবহন তন্ত্র গেল, বদ্ধ গেল, এরপর আসে একবর্তনী এবং দ্বিবর্তনী সংবহন, ঠিক আছে। এটা কিন্তু একটু পেছায় যায়, এটা ভালো মতো খেয়াল করো। প্রথমটা হচ্ছে একবর্তনী সংবহন। আচ্ছা, একবর্তনী সংবহনটা কি বলতো? বলো, রক্ত আমরা কি করি? মূলত রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে যে বিভিন্ন, আগে বললাম সংবহন হচ্ছে কি হয়, রক্তের কাজ হচ্ছে যেগুলো প্রয়োজনীয় এগুলো কোষে নিয়ে যাবে, কোষ থেকে যেগুলো বর্জ্য সেগুলোকে বের করে দিবে, এটা হচ্ছে কাজ। তো একবর্তনীর ক্ষেত্রে কি হয়? রক্ত হচ্ছে সমগ্র দেহে যখন পাস করে তখন শুধুমাত্র হৃৎপিণ্ডকে একবার ক্রস করবে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমি চিত্র এঁকে ডিটেইলস বোঝাচ্ছি, বাট আগে সংজ্ঞাটা ভালো মতো খেয়াল করি। সমগ্র দেহে পরিভ্রমণ করতে রক্ত কি করবে? রক্ত হৃৎপিণ্ডকে শুধুমাত্র একবার অতিক্রম করবে, রাইট। এখন বলো একবর্তনী আমরা কখন বলতেছি? একটা বর্তনী কখন হয়? যে ধরো এটা একটা বর্তনী, এদিক দিয়ে গেল, এটা এই যে এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গিয়ে শেষ হইলো, শেষ হওয়ার পর সে আবার এদিকে ঘুরতেছে। এখন এই যে একটা লোভ হচ্ছে না এখানে, এই একটা লোভ মানে হচ্ছে একটা বর্তনী। তাহলে ধরলাম আমি এই জায়গায় হার্ট আছে, তাহলে একবার হার্টকে অতিক্রম করবে, এটা হচ্ছে এক বর্তনী। যদি দুই বর্তনী বলতাম আমরা, এই যে ধরো এদিকে গেল, দেন আরেকটা বর্তনী এদিকে গেল, তাহলে দেখো এখানে কয়টা বর্তনী? একটা লোভ হইলে দুইটা লোভ হইলো। তাহলে আমরা বলতে পারতাম যে এখানে যদি হার্ট থাকতো, এই জায়গাটা হার্টকে এভাবে একবার পাস করতেছে, সে আবার এভাবে একবার পাস করতেছে, তাহলে আমরা বলতে পারতাম দ্বিবর্তনী, রাইট।
সো আমরা দুই বর্তনীটাও দেখবো, বাট আগে এক বর্তনীটা খেয়াল করো, শুধুমাত্র হৃৎপিণ্ডকে একবার অতিক্রম করবে, সেটা সেটা হচ্ছে কি এক বর্তনী। যেমন হচ্ছে কি, যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে মাছের ক্ষেত্রে হয়, মাছের রক্ত সংবহন, রক্ত সংবহন। এখন মাছের কথা যখন বলছি, এখন আসবে যে মাছের রক্ত সংবহনটা কিরকম। মাছের রক্ত সংবহনটা এক বর্তনী কিরকম হয় মাছের ক্ষেত্রে? মাছের ক্ষেত্রে আমরা জানি আমাদের ক্ষেত্রে আছে ফুসফুস, মাছের ক্ষেত্রে কি ফুসফুস আছে? নাই, মাছের ক্ষেত্রে আছে ফুলকা। আমরা পানিতে গেলে সাঁতার যারা পারে অল্প কিছুক্ষণ থাকতে পারে, পানির ভিতরে বেশিক্ষণ থাকতে পারে না কেন? মাছ কেন থাকতে পারে? মাছের ফুলকা আছে। তো পানির মধ্যে কিন্তু অক্সিজেন বেশি আছে বায়ুমণ্ডলের চেয়ে, কিন্তু তারপরে আমরা কেন পারি না পানির মধ্যে থাকতে? কারণ আমাদের ফুলকা নাই। ফুলকা দিয়ে পানির থেকে রেকার করে, ফুলকার রেকার দিয়ে হচ্ছে অক্সিজেনটা নিতে হয়, কিন্তু সেটা আমাদের নাই বলে আমরা পারি না। বাট মাছের ক্ষেত্রে ফুলকা আছে, ফুলকা হচ্ছে সেই পানি থেকে হচ্ছে অক্সিজেনটা নিতে পারে, এই কারণে যাই হোক, এটা অন্য ব্যাপার। তো মাছ কি করে, যেটা বলতেছিলাম যে ফুলকা আছে মাছের ক্ষেত্রে, আমাদের আছে ফুসফুস। তো মাছে যে হৃৎপিণ্ড আছে, মাছের কিন্তু হৃৎপিণ্ড আছে, ঠিক আছে, এটাকে বলা হয় ভেনাস হার্ট, কারণ তাদের মধ্যে দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা পাস হয়। ভেনাস মানে হচ্ছে ভেইন মানে শিরা, শিরা দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, যার কারণে এদের বলা হয় ভেনাস হার্ট। আমরা একটু পরেই হচ্ছে চিত্রটা আঁকবো। তো ভেনাস হার্টের ক্ষেত্রে ভেনাস হার্ট হয়ে ফুলকা দিয়ে যায়, যাওয়ার পর পুরো বডিতে যায়, যাওয়ার পরে আবার ঘুরে, মানে একবারই আবর্তন হয়। এই কারণে মাছের রক্ত সংবহনটা হচ্ছে এক বর্তনী। আমি আঁকতেছি, দেখো তোমরা। এটা হচ্ছে কিভাবে আঁকতে পারি, এই যে এখানে আঁকি। এই হচ্ছে এটা হচ্ছে যাবে আচ্ছা ভালভাস আর্টারিওসাস, এদিক দিয়ে যায়, যাওয়ার পরে দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মাছের একটা হৃৎপিণ্ড। এই হচ্ছে আমাদের মাছের হৃৎপিণ্ড, রাইট। এরপরে কি হয়, এটাকে বলা হয়, আচ্ছা কোনটার নাম কি সেটা আমরা পরে দেখব, বাট আমরা আগে, এর আগে হচ্ছে আমরা চিত্রটা আঁকাই ফেলি। এখানে যাই হচ্ছে ফুলকাতে যাই, আচ্ছা সরি, ধরে নিলাম এটাও ফুলকা, মাছের যেহেতু দুজোড়া ফুলকা থাকে, এই পাশে আমরা এটা ধরে নিলাম এটাও ফুলকা, ঠিক আছে। এরপরে এদিক দিয়ে আসবে, আসার পরে সরি ধরে নিলাম এটা মাছের বডি, এদিক দিয়ে আসবে, আসার পরে সেম এই পাশে হচ্ছে মাছের বডি থাকবে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এখন কোনটা কি হবে বলো, আমরা জানি, আচ্ছা এটা নামকরণটা করে ফেলি আমরা। নামকরণটা করতে গেলে আমরা প্রথমে, এটা হচ্ছে বডি, এটাও হচ্ছে বডি মাছের, যে ফুলকার দুই পাশ থেকে দুইটা বডি, আমরা একটা বডি কিন্তু আমরা দুইটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ফুলকা, ফুলকা, এটা হচ্ছে ফুলকা, বলো এটার নাম হচ্ছে ভালভাস আর্টারিওসাস, আমি শর্টকাটে লিখলাম ভালভাস বি এ দিলাম আর্টারিওসাস। দেন এটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস, বুঝা গেছে? এটা সাইনাস মানে একটা গর্ত, ভেনাস হার্ট বুঝে বললাম, সাইনাস ভেনোসাস। দেন এটা হচ্ছে এট্রিয়াম, এটা আমি এট্রিয়ামটা লিখে দিলাম। এটা হচ্ছে ভেইন, ভেইন, এটা এট্রিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে ভেইন বা নিলয় বলতে পারো তোমরা, তোমরা আমি জানি না ইংলিশ বললে বুঝো কিনা, বাট তোমরা, আমি সাজেস্ট করবো তোমরা আগে থেকে হচ্ছে ইংলিশ টার্মগুলো শিখে নিবে, কারণ তোমরা আলটিমেটলি যদি মেডিকেল টার্গেট হয় ওখানে সব ইংলিশে থাকে, আগে থেকে যদি তুমি ইয়া করতে পারো তাহলে তোমার জন্য ভালো আর কি, ঠিক আছে। এখন বলো কি হয়, রক্তটা কি হয়, এই যে পুরো বডি থেকে, স্বাভাবিক তোমরা জানো কি রক্তটা পুরো বডি থেকে আমাদের দেহে যায়, তাহলে এই যে রক্ত আসতেছে বডি দিয়ে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে গেল, দেন রক্তটা এদিকে গেল, ঠিক না? সেম বডি থেকে রক্ত আসতেছে, এই যে বডি থেকে এদিকে আসলো,
দেন এদিক দিয়ে সেও ভিতরে ঢুকলো, রক্ত এদিকে গেল, রাইট? এখন এদিকে ঢুকলো, তারপরে এদিকে ঢুকলো, তাই না? এখন এদিক দিয়ে এই যে এদিক দিয়ে রক্ত যাবে, এদিক দিয়ে যাবে, দেন এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে কি হবে, এদিকে যাবে, দেন এদিকে যাবে। ফুলকার মধ্যে রক্ত ঢুকলো, ফুলকার মধ্যে রক্ত ঢুকলো। এখন বলো এই যে রক্তটা গেল, আমরা বলো দেহ থেকে যদি কোনো রক্ত হার্টের দিকে যায়, আমাদের ক্ষেত্রে কি হয়, নর্মালি ওখানে কি থাকে বলো তো? এখানে থাকে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এই যে এই পাশে সব কার্বন ডাইঅক্সাইড। এই যে এই রক্তটা গেল না, এখানে ভিতরে সব কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই যে এখানে সব কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে এখন ফুলকাতে গেল, এখানে কার্বন ডাইঅক্সাইড দুই পাশে। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত কিন্তু এদিকে গেল, এদিকে গেল। এখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কি হয়ে যাবে, ফুলকাতে গেলে আমরা যেমন ফুসফুসে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা এক্সচেঞ্জ হয়ে অক্সিজেন হয়ে যায়, ঠিক আছে? তাহলে ফুলকাতে যখন যাবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাইর করে দিবে, দেন ফুলকা অক্সিজেনটা রিসিভ করবে। তাইলে এই দিক দিয়ে যখন আসবে তখন কি হবে বলো, এখানে আসে অক্সিজেন, এখানে আসে অক্সিজেন, এই অক্সিজেন এই পাশেও অক্সিজেন না, এই পাশে। তাহলে কি হলো, এই অক্সিজেনটা হচ্ছে কই গেল, এই অক্সিজেনটা এদিক দিয়ে পাস হবে, এখন এই যে এদিক দিয়ে পাস হয়ে পড়ে যাবে, এই যে বডিতে ঢুকবে, মানে হচ্ছে কি কোষের মধ্যে ঢুকবে, এদিক দিয়ে পাস হবে অক্সিজেনটা, এদিক দিয়ে পাস হবে, দেন এদিক দিয়ে আসবে। বুঝতে পারছো? এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা রক্ত একটা পার্ট করো, ধরো হার্টকে এর একটা পার্ট করো, একটা বডি বা এইটা যে কোনো একটা পার্ট ধরো, রক্তটা দেখো তো এই যে এদিক দিয়ে যাচ্ছে হার্টের মধ্যে, পুরোটাই তো হার্ট, একটাই হার্ট কিন্তু। এই না অলিন্দ নিলয়, এই যে সাইনাস ভেনাসাস ভালভ, এগুলো হচ্ছে একটা মানে প্রলম্বিত অংশ বা এক্সট্রা কিছু ধরো না, পুরোটাই হার্ট। এই হার্ট দিয়ে গিয়ে ফুলকাতে গেল, ঠিক আছে? ধরো আমি যে কোনো একটা পাশ নিয়ে কথা বলি, ফুলকাতে গেল, যাওয়ার পরে আবার পুরো বডি থেকে ঘুরে আবার এদিকে যাচ্ছে না, একটা পাশ শরীরে, এটাও সেম একটা পাশ না, একই রক্ত দুবার ঘুরতেছে এমন না কিন্তু, এটা এটার পার্ট, এটা এটার পার্ট। এটাকে যদি তুমি আরেকটু সিম্পলিফাই করে বলতে পারো তাহলে এরকম হয়, ধরো এটা হচ্ছে হার্ট, বুঝে গেছে? এদিক দিয়ে গেল, এই যে পুরো বডিতে গেল, এই যে এটা হচ্ছে পুরো বডি, দেন হচ্ছে এটা মনে ধরো হার্ট, এই বডিতে কোথায় যাবে, ফুলকাতে যাবে, ধরো এটা হচ্ছে আমি ফুলকা লিখলাম, দেন ফুলকা থেকে আবার যাবে হার্টে। বুঝতে পারছো? তাহলে এখানে এটা হচ্ছে কি হার্ট, এই যে এটা হচ্ছে হার্ট। এখন এই যে রক্তটা যে বারবার পাস হচ্ছে না, এই যে একটা রক্তই তো এখান থেকে কি হবে, এই যে বডি থেকে হার্টে যাবে, হার্ট থেকে ফুলকা হয়ে এদিকে ঘুরতেছে। এখন দেখো একটা লোপি কিন্তু এখানে বারবার ঘুরতেছে, এই যে একটা এরকম একটা ঘুরতেছে। তাহলে এখন বলো এই যে ঘোরার সময় এই যে হার্টটাকে একবার পাস করতেছে রক্তটা, তাহলে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে একবর্তনী সংবহন। বুঝতে পারছো? এখন টোটাল পড়াটা ব্যাপার। সো তোমরা হচ্ছে এটা পড়াটা তুলে নাও নিজের মতো করে, দেন হচ্ছে ওই যে এটা ব্যাখ্যাটা আমি বললাম, প্রথমে কি হয়, পুরা শরীরে যে শরীরের মধ্যে কি হয়, পুরা শরীরে যে রক্তটা আসছে তার মধ্যে অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত আছে, সেটা বিপাক করবে, শরীর কাজে লাগাবে, দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস করবে। এই প্রডিউস করা কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবে, ওরা হচ্ছে পুরা শরীর দিয়ে হার্টে যাবে। বুঝতে পারছো? এই হার্টে গেলে হার্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, এই যে বললাম দেখো এই হার্টেও এখানে দেখো একটু জিনিস খেয়াল করো তো, ওই যে ভেনাস হার্টের টপিকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, না সব জায়গায় এই পুরোটা কিন্তু লালটাই হার্ট, কিন্তু দেখো এই সব জায়গায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এই জন্য এখানে কখন অক্সিজেন আসতে পারবে, আসতে পারবে, অক্সিজেনটা জাস্ট হার্টের থেকে বের হয়ে এই ফুলকা থেকে এতটুকু পর্যন্ত আসতে পারবে বা এতটুকু পর্যন্ত থাকতে পারবে। এখানে মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট, বা ভেন মানে শিরা, শিরার মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড, এখানে ওদের কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে বলা হয় থাকে এটা ভেনাস হার্ট। তো এখান থেকে গিয়ে ফুলকাতে গিয়ে সেটা হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাবে, কি হয় কার্বন ডাইঅক্সাইডটা, এই যে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বাইরে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা, এই যে কার্বন ডাইঅক্সাইডটা, দেন হচ্ছে অক্সিজেনটা এখান থেকে আসে, কোথা থেকে আসে, ওই যে বাইরে পানির মধ্যে অক্সিজেন থাকে ওইটাই, ওই অক্সিজেনটা এসে এখান থেকে পাস হয়। বুঝতে পারছো? এই অক্সিজেনটাই হচ্ছে পরবর্তীতে পুরো শরীরে কাজে লাগায়, দেন হচ্ছে এটা ঘুরতে থাকে, একটা চক্র বারবার ঘুরতে থাকে। তো তুমি বলবা কি যে শরীরে যখন আসে অক্সিজেন যুক্ত রক্ত তখন হচ্ছে কি হয়, বিপাক হয়, দেন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, দেন সেটা হচ্ছে হার্টে যায়, হার্টে যাওয়ার পরে হার্ট থেকে কোথায় যায়, ফুলকা যায়, ফুলকা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এক্সচেঞ্জ হয়, এই যে এটা হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই এক্সচেঞ্জটা হওয়ার পরে দেন আবার অক্সিজেনটা পুরো বডিতে যাচ্ছে, আলটিমেটলি একটা চক্র এভাবে আমি দেখাইলাম। বুঝা গেছে? এটা হচ্ছে এক চক্রী সংবহন তন্ত্র, বুঝা গেছে? আমি মুছে দিলাম। এখন আসো দ্বিচক্রীর ক্ষেত্রে, এখন সরি এক চক্রী বা একবর্তনী একই কথা, দেন আসো আমরা এবার আসি দ্বিচক্রী বা দ্বিবর্তনী সংবহন তন্ত্রের ক্ষেত্রে। সেটা কি বলবো বলো, দ্বিবর্তনী, এটা তো একবর্তনী হবে না, আর একবর্তনী থেকে হয়ে যাবে দ্বিবর্তনী, দ্বিবর্তনী বা হচ্ছে ডাবল সার্কুলেশন বলা হয় আমরা এটাকে। এখন বলো একবর্তনীর ক্ষেত্রে কি ছিল, যে রক্ত সমগ্র দেহে পরিবহন করতে যদি হৃৎপিণ্ডকে একবার অতিক্রম করে, আর দ্বিবর্তনীর ক্ষেত্রে কি হবে, সমগ্র দেহে
সমগ্র দেহে রক্ত পরিবাহিত হতে হৃৎপিণ্ডকে কি করবে বলো? হৃৎপিণ্ডকে কয়বার অতিক্রম করবে? 2 বার অতিক্রম করবে। হৃৎপিণ্ডকে 2 বার অতিক্রম করলে তাহলে দ্বিবর্তনী হয়। তার মানে মেইন ফোকাসটা থাকবে আমাদের হৃৎপিণ্ডের দিকে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হয়? যেমন হচ্ছে কি বলো এক্সাম্পল, কাদের ক্ষেত্রে হয়? এটার একটা এক্সাম্পল বলো। মানুষ। ঠিক আছে, তো দ্বিবর্তনের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হয়। তো মানুষের ক্ষেত্রে কি হয় সেটা জানতে হলে আমরা পুরো প্রসেসটা জেনে নেই একবার। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে একটা হার্ট আঁকি। হার্টটা যাতে লাল হয়, সো আমি মাঝে আঁকি। যে ধরো আবার হার্ট ভালো আঁকতে পারি না, তারপরে চেষ্টা করি। ধরো এটা হচ্ছে হার্ট, এটা আমি 4টা পোর্শনে ভাগ করলাম। ঠিক আছে, এটা মনে করো বাঁকা তারা, ধরে নাও এটা একটা হার্ট। সুন্দর করে হার্ট যখন আমি পড়াবো তখন আকাশে ভালো হার্ট পারি কিন্তু আমি। এই হচ্ছে আমাদের হার্ট। নামকরণটাও করে ফেলি। এটা হচ্ছে উপরেরটা, মনে রাখবো উপরেরটা এট্রিয়াম। এট্রিয়াম মানে এট্রিয়াম আর ভেন্ট্রিকল কি জিনিস আমি পরে আবার ডিটেইলস বলবো না, সমস্যা নাই। আগে আপাতত মনে রাখো এট্রিয়াম বা অলিন্দ, নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকল বা নীলাভ। তাহলে এখন পার্ট করো, এটা ডান পাশ, এটা বাম পাশ, ঠিক না? ভুল, এটা ডান পাশ না। এখন তুমি বলতে পারো ভাই এটা তো ডান পাশে, কিন্তু কেন নয়? দেখো এই যে আমি যদি এই পাশে দাঁড়াই, আমার ডান কোনটা? এটা না? একটা মানুষকে তুমি যখন কথা বলবা বা সেকশন করবা তখন এভাবে একটা মানুষের অ্যানাটমি পজিশন হচ্ছে এভাবে থাকে। সো এভাবে তোমার হিসাবটা করতে হবে। সো এভাবে যদি হিসাব করে আমার এই পাশ ডান, তার মানে এই পাশটা ডান, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এট্রিয়াম, এটাও এট্রিয়াম, এটাও এট্রিয়াম। বলছে কি এটা ভেন্ট্রিকল, এটা ভেন্ট্রিকল। ঠিক আছে, তো এটা রাইট, তার মানে এটা রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম, এটা বাম যেহেতু। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল, এলভি মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। বুঝে গেছে এতটুকু? ওকে। আমাদের হার্টে কি হয়? আমাদের পুরো শরীর থেকে রক্তটা কি হয়? ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে, মানে হচ্ছে নিচে যে পুরো শরীর হার্টের নিম্নাংশ থেকে রক্তটা কোথায় যায়? শিরা দিয়ে বা ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে কোথায় যায়? হার্টে যায়। হার্টে কোথায় যায়? যে রাইট এট্রিয়ামে যায়। তাহলে বলো পুরো শরীর থেকে যায় না, নিচের থেকে, নিচের ইনফেরিয়র। তাহলে এটা হচ্ছে আমি ধরলাম আমাদের বডি বা দেহ, বডি। এই বডি থেকে যাবে রক্ত কোথায়? এই যে দেখো এই রক্তটা যাচ্ছে রাইট এট্রিয়াম। আচ্ছা আমি একটু ছোট করে দেই যেহেতু সুন্দর লাগে। এই যে রাইট এট্রিয়ামে গেল, এই রক্তটা গেল, সেম না? এখান থেকে রক্তটা গেল। এবার এই রাইট এট্রিয়াম থেকে কোথায় যায় বলতো? এটা রাইট এট্রিয়াম থেকে নিচে নামে কিন্তু রক্তটা, এই যে এভাবে নিচে নামে রক্তটা, নিচে নামে। নিচে নামার পরে এই রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যায় রক্তটা? রাইট ভেন্ট্রিকল থেকে ডিরেক্ট যায় হচ্ছে ফুসফুসে যায়। ঠিক আছে, এই পাশে হচ্ছে কি থাকে? ফুসফুস থাকে। এই পাশে হচ্ছে আমাদের ফুসফুস থাকে। আমি ধরলাম এভাবে দিলাম আমি, এটা হচ্ছে আমাদের ফুসফুস। এটা একটু এভাবে বাঁকা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফুসফুস। এই ফুসফুসে যাবে। ফুসফুসে কিভাবে যাবে? এই যে রাইট ভেন্ট্রিকল থেকে যাবে, সরি এই যে রাইট ভেন্ট্রিকল দিয়ে কোথায় যাবে? ফুসফুসে যাবে। ফুসফুস থেকে কোথায় হবে? ফুসফুসে গিয়ে এক্সচেঞ্জ হয়। কিসের এক্সচেঞ্জ হয় বলতো? কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয়, মানে গ্যাসে এক্সচেঞ্জ হয়, সেটা পরে বলতেছি। দেন এখান থেকে আসবে লেফট এট্রিয়ামে আসবে। তখন এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যাচ্ছে, এখানে সবই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, সেটা পরবর্তী অক্সিজেন হয়ে আসতেছে। দেন কি হবে? এই যে রক্তটা নিচে নামবে, নিচে নামার পরে লেফট ভেন্ট্রিকল থেকে কি হবে? রক্তটা পুরো শরীরে চলে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের মেকানিজম বা সিস্টেম। এখন এটাকে আমি আরেকটা ডিটেইলস এক্সপ্লেন করি। দেখো আমাদের পুরো বডিতে এখানে রক্ত আছে, রাইট? এই রক্তটা কোথায় আছে? এই যে নালী এই পুরো লাল রক্তটা এখানে কোথায় আছে? যদি লাল না, সরি আমি, এটা হচ্ছে নীল রক্ত হবে। ঠিক আছে, কেন নীল রক্ত আমি একটু পরে বলতেছি। এটা হচ্ছে নীল রক্ত। এখানে গিয়ে এই যে রাইট এট্রিয়ামে যাচ্ছে, এখান থেকে আবার রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে। বুঝতে পারছো? এখান থেকে সেই নীল রক্তটা কোথায় যাচ্ছে? দেখো ফুসফুসে যাচ্ছে। ঠিক আছে, এই নীল মানে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, এই পুরোটা কার্বন ডাইঅক্সাইড, তার মানে এই পুরোটাও কার্বন ডাইঅক্সাইড আছে। বুঝতে পারছো? এখন আমি এটা মুছে দিলাম। এখানে এসে কি হয়? এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়, কারণ ফুসফুসে কি হয়? অ্যালভিওলাসের মধ্যে এক্সচেঞ্জ হয়। দেন এই যে অক্সিজেনটা সেটা ফুসফুসে চলে আসবে। এখানে বলো এই যে এখানকার যে ব্লাড গুলা সেটা অক্সিজেনেটেড হলো না?
কিন্তু এখানকার এই আগের যে ব্লাডটা ছিল সেটা অক্সিজেনেটেড ছিল। এখান থেকে হচ্ছে এই যে রক্তটা আবার যে দেখো এখানে অক্সিজেন আছে এখন, কারণ আমাদের এক্সচেঞ্জ হয়ে গেছে। এখান থেকে এসে পুরা এখানে থাকবে, বুঝতে পারছো? এখান থেকে নিচে নামবে, ঠিক না? এখান থেকে নিচে নামবে, নিচে নামার পরে এই রক্তটা আবার কোথায় চলে যাবে? পুরা শরীরের মধ্যে আমাদের চলে যাবে। এখানেও আছে অক্সিজেন, এখানেও আছে অক্সিজেন, এখানেও আছে অক্সিজেন, বুঝতে পারছো? এখন এটা হচ্ছে কি বলছিলাম আমরা, এটার নাম হচ্ছে ফুসফুস ছিল, ফুসফুস ছিল। এটা হচ্ছিল কি হার্ট বা হৃৎপিণ্ড। এটাকে তোমরা ইংলিশ টার্মগুলো বারবার মনে রাখবা। এটা হচ্ছে দেহ বা বডি ছিল, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, রক্তটা যে বারবার কি করতে সার্কুলেট করতেছে, এখানে কি হচ্ছে দেখো তো। প্রথমে রক্তটা, এই যে আমি আবার একটু দেখাই, প্রথমে রক্তটা এভাবে গেল, দেন এই রক্তটা আবার এভাবে গেল, দেন এভাবে আসলো, ঠিক আছে? এভাবে গেল, দেন এভাবে আসলো, দেন আবার ঘুরতেছে। দুটো সার্কুলেশন হচ্ছে, দেখো এখানে একটা সার্কুলেশন হচ্ছে, এখানে একটা সার্কুলেশন হচ্ছে। বারবার দেখো হার্টকে অতিক্রম করতেছে, দেখছো? এই যে আলটিমেটলি এটা এভাবে হচ্ছে, দেখো এটা যদি হার্ট হয়, এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, ঠিক আছে? এটা যদি আমাদের দেহ হয়, এটা যদি আমার ফুসফুস হয়, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, আলটিমেটলি এটা এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। দেখো এই যে একটা সার্কুলেশন, একটা সার্কুলেশন, বারবার এখানে দুইবার অতিক্রম হচ্ছে। এই কারণে বলা হচ্ছে কি এটা হচ্ছে ডাবল সার্কুলেশন বা দ্বিবর্তনী। তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস, এক্সট্রা জিনিস আমি তোমাদের বলে দেই। এই যে এখানে যে সার্কুলেশনটা হলো, এই যে এই বর্তনীটা হইলো, এটা কিসের সাথে হইলো বলো? দেহের সাথে হইলো না, দেহের সাথে হার্টের। এটা হচ্ছে সিস্টেমে যায়, তো এটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন, সার্কুলেশন বা হচ্ছে এটা সিস্টেমিক সংবহন বলা হয়। এটা দেখো তো, এটা কিসের সাথে? হার্টের সাথে, ফুসফুসের সাথে সম্পর্কিত না? এটা হচ্ছে ফুসফুস না, এই যে ফুসফুস। তাহলে এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় হচ্ছে পালমোনারি সার্কুলেশন। কারণ হচ্ছে পালমোনারি বা ফুসফুসের সংবহন বলা হয়, কারণ ফুসফুসের সাথে রিলেটেড। এই কারণে বলা হয় এটাকে। এই যে দেখো বলছে সমগ্র দেহ পরিবর্তিত হবে, হৃৎপিণ্ডকে দুইবার অতিক্রম করো। হৃৎপিণ্ড মুছে ফেলছি, হৃৎপিণ্ডকে দেখো একবার এদিকে অতিক্রম করতেছে, একবার অতিক্রম করে ফুসফুসে গেছে, আবার এসে হৃৎপিণ্ড আবার অতিক্রম করে বডিতে গেছে। সেম রক্ত, কিন্তু রক্তটা কোথাও বাইরে যাচ্ছে না। এই কারণে আমরা হচ্ছে বলে থাকি বিবর্তনের সংবহন ক্ষেত্রে মানুষের, যেমন আমাদের ক্ষেত্রে এটা হয়। তো এই পোর্শনটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন, এই পোর্শনটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। আশা করি সংবহন তন্ত্র নিয়ে পুরোটা ডিটেইলস আমি বলতে পারছি। যদি মুখ দিয়ে বলতে গিয়ে যদি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে হচ্ছে সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। অনেকদিন পরে আসলে ভিডিওগুলো শুট করতেছি, এই কারণে। যাই হোক, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, বললাম যে সবসময় নোট করে ফেলবা, কারণ হচ্ছে নোট করলে তোমাদের কাছে সবসময় সেগুলো সেফ থাকবে। বা একটা সময় গিয়ে তুমি 5 মিনিটে সেই নোটটা পড়া, আমি ধরো 1 ঘন্টা পড়াইলাম, সেটা তোমার 5 মিনিটে তোমার রিভাইজ হয়ে গেল, ঠিক আছে? এই নোটটা তোমরা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপের মধ্যে হচ্ছে শেয়ার করবা, যে এডু সার্কিট বা এডু সার্কিট নামে হচ্ছে যে গ্রুপটা পাবা, এটার মধ্যে শেয়ার করবা, ঠিক আছে? আর যদি না বুঝো কোনো কিছু জানাবা। সো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।